আর আমাদের মানুষ এখনো ভাবছে কি হবে, অত মানুষ তাড়ানো যায় নাকি, অত মানুষের বেনাগরিক হয় নাকি। আরে আসামে 14 লক্ষ মানুষকে বেনাগরিক করে দিল, তারপর ওই বাঙালি এবং বাংলার মানুষ এরা এইসব কথাবার্তা বলে, এগুলো সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না ভাই। যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলনটা করে এসেছে তাদের মধ্যেই এত মত পার্থক্য, কিন্তু আলটিমেট সুকৃতিদা যা বলুক, মানিকদা যা বলুক, আর দীপক ব্যাপারীরা যাই বলুক না কেন, দিনের শেষে সবার কথার সামারি আমি এইটুকু বুঝতে পেরেছি, আমরা কেউ এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছি না। সে ঘুর পথে হোক আর বাঁকা পথে হোক, সোচ্চার হতে হবে। আর একটা গ্রুপ পথে নেমে পড়েছে, তারা বলছে অন্তত যে কয়জনকে বাঁচানো যায় আবেদনের মাধ্যমে তারা নাগরিকত্বটা নিক। তারা খানিকটা বিজেপি ঘাসা, কিন্তু গুরুচাঁদ চরিতে গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছেন যে মরি যদি সকলে একসঙ্গে মরবো, বাঁচি যদি সকলে একসঙ্গে বাঁচবো। যে মানুষগুলো আজকে নাগরিকত্বের আবেদন করতে বলছে, আবেদন করলে হয়তো বর পেল বউ পাবে না, ছেলে পেল বৌমা পাবে না, এইরকম একটা জায়গায় কিন্তু আছি আমরা এই আইনের মধ্য দিয়ে। তাহলে যারা আমাদের ইনসিস্ট করছে আবেদন করবার জন্য, তারা কিন্তু এই জাতির শত্রু, বাঙালির শত্রু, দেশভাগের বলে ছিন্নমূল উদ্বাস্তু সমস্ত মানুষের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের কিন্তু একসঙ্গে সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু বিগত দিনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নেইনি যে নেতাদের কথার আইন যে এক নয়, এবং তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। এবং আসামের মতো ঘটনা থেকেও আমাদের মানুষ শিক্ষা নেয়নি, বাংলার মানুষ শিক্ষা নেয়নি, নিল না। এবং বিহারে যে এসআইআর, যেটা আসলে 2003 সালের আগে আমরা কেউ বুঝতে পারিনি যে আমরা ভারতবর্ষে বেনাগরিক। হিন্দু মুসলিম প্রত্যেকেই আমরা ভারতবর্ষে বিভিন্ন ধর্মের এবং ভাষাভাষীর মানুষ বসবাস করি। আমরা কখনো এটা বুঝতে পারিনি আমরা কখন ভারতবর্ষে অনুপ্রবেশকারী এবং বেনাগরিক হয়ে গেলাম। 2003 সালে আমরা প্রথম এটা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। তারপর থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড় মা বীণাপাণির নির্দেশে এবং যার মস্তিষ্ক প্রসূত এই আন্দোলন ছিল শ্রদ্ধেয় সুকৃতি রঞ্জন বিশ্বাস, তারপর থেকে লাগাতার লড়াই আন্দোলন চলেছে। কিন্তু সেই আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেনি। বেনাগরিক, অনুপ্রবেশকারী, এই সমস্যাটা মনে হয় শুধু মতুয়াদের। কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক নেতারা এসে বারে বারে মতুয়া শব্দটাকে যেভাবে বলেছে এবং তাদের যেভাবে স্টাম্প মেরে দেওয়া হয়েছে যে মতুয়ারাই ভারতবর্ষে অনুপ্রবেশকারী, উদ্বাস্তু এবং বেনাগরিক, নাগরিকত্বটা মনে হয় শুধু তাদেরই প্রয়োজন। আর আমাদের নেতারা যারা উদ্বাস্তু আন্দোলন করে, যারা এই বিষয়ে কথা বলে, তারাও কিন্তু বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। আপনি মতুয়া হন আর অনুকূলপন্থী হন আর বালক ব্রহ্মচারী হন, যে ধর্মেই আপনি বিলংস করুন না কেন, এই আইনে বলে আপনারা সকলেই অনুপ্রবেশকারী, বেনাগরিক তকমাটা দেয়া হয়েছে। যে কারণে আমরা বিগত দিনে দেখেছি উদ্বাস্তু আন্দোলনের ম্যাক্সিমাম, সে সুকৃতিদা করুক আর সুবোধদা করুক বা অন্যান্য গণসংগঠন করুক, সেই ঘুরে ফিরে মতুয়ারাই কিন্তু সেই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করেছে। অন্যান্য অংশের মানুষের উপস্থিতি কিন্তু আমরা সেইভাবে দেখতে পাইনি। এটা আমার মনে হয়েছে আমাদের সংগঠকদের একটা ব্যর্থতা। আমরা বোঝাতে পারিনি, ভাই তুমি যে ধর্মই করো না কেন, সে অনুকূল করো আর বালক ব্রহ্মচারী করো আর বিবেকানন্দ করো, এই আইন সবাইকে কিন্তু পথে বসিয়েছে, পথে নামিয়ে দিয়েছে। আমরা বোঝাতে পারিনি, যে কারণে মতুয়া ছাড়া অন্যান্য অংশের মানুষ খুব কম অংশগ্রহণ করেছে। এবং মুসলমান ভাইরাও ভেবেছিল একটা সময় যে আমাদের এই দেশ থেকে হয়তো কেউ তাড়াতে পারবে না, আমাদের বিরক্ত করতে পারবে না। কিন্তু দিন যত আসছে, আইন যত প্রকট হচ্ছে এবং লাগু হচ্ছে, সেক্ষেত্রে হিন্দু, মুসলমান, অনুকূল, বালক ব্রহ্মচারী কেউ যে রেহাই পাচ্ছে না, এইরকম একটা বোঝার জায়গায় কিন্তু আমরা
অনেকটা এসে পড়েছে। দেরিতে হলো এটা আমরা অনেকে এটা বুঝতে পারছি। তো আমি বলতে চাই যে এই আন্দোলনটা আরো বৃহত্তর অংশের মানুষের মধ্যে, মুসলমান সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে আরো বেশি করে আমাদেরকে পৌঁছে দিতে হবে যে এই আইন শুধু মতুয়াদের বেনাগরিক করেনি, মুসলমানদেরও, এদেশীয় মুসলমান, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা তাড়ানোর নাম করে এদেশীয় মুসলমানদের উপর অত্যাচার নামিয়ে আনছে। তার সঙ্গে তো অন্য 6টা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মতুয়ারাই সবচেয়ে বেশি টার্গেট, যার মধ্যে নমো মতুয়ারাই বেশিরভাগ পড়ে। আর আইনের একটা আমাদের পণ্ডিতদের মধ্যে একটা ভীষণ ধরনের মতপার্থক্য চলছে। এটা খুব দুঃখের বিষয়, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আমি নাম করেই বলি, সুকৃতি দা ভাবে বলছে, মানিক দা ভাবে বলছে, দীপক ব্যাপারী এখানে এসেছে, আরো অনেকেই এসেছে, তারা এক একজন এক এক রকম করে বলছে। আইন যখন একটা, এত মত পার্থক্য কেন? যারা মানুষকে দিশা দেখাবে, পথ দেখাবে, যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলনটা করে এসেছে, তাদের মধ্যেই এত মত পার্থক্য। কিন্তু আলটিমেট সুকৃতিদা যা বলুক, মানিকদা যা বলুক, আর দীপক ব্যাপারীরা যাই বলুক না কেন, দিনের শেষে সবার কথার সামারি আমি এইটুকু বুঝতে পেরেছি, আমরা কেউ এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছি না, সে ঘুর পথে হোক আর বাঁকা পথে হোক। কারণ কাউকে ছাড় দেওয়া, কেউ বলছে ছাড় দেওয়া হয়েছে, কেউ বলছে ছাড় দেওয়া হয়নি। যাই বলা হোক না কেন, ছাড় যাদের দেওয়া হয়েছে তারাও কিন্তু ওই যে শর্তগুলো বলা হয়েছে, কোনোভাবেই ওই শর্ত পূরণ করে তারা নাগরিকত্ব পাবে না। তাছাড়া এই ভারতবর্ষ তৈরি করবার পেছনে, অর্থাৎ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি করবার জন্য হিন্দু মুসলিম আমরা সকলেই সংঘবদ্ধভাবে লড়াই করেছি। আজকে দেশটা ভাগ হয়ে গেল, আমরা কেউ কাঁটাতারের ওপারে পড়লাম। জাতীয় নেতারা সেই সময় কিন্তু সকলেই বলেছিল, রাষ্ট্রপতি থেকে শুরু করে জওহরলাল নেহরু থেকে শুরু করে সকল জাতীয় স্তরের নেতারা বলেছিল যে কাঁটাতারের বেড়া আমাদের রক্ত মাংসের শরীর আপনাদের থেকে আমাদের আলাদা করতে পারবে না, আপনারা আমাদের ভাই, আপনজন, স্বজন। আপনারা যখন যেদিন আসবেন তখন ভারতবর্ষের নাগরিকত্ব পুনর্বর্ষণ সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন। নেতাদের কথা আর আইন যে এক নয়, এই কথাগুলো আমাদের মানুষ বোঝেন। আজকে বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক, তারা যে কথাগুলো বলছে, আইনের সঙ্গে তাদের কথার যে সঙ্গতি নেই, আমাদের মানুষগুলো কিন্তু এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছে না। কারণ রাজনীতিটা তাদের এমন করে অন্ধ করে দিয়েছে, আইনের থেকে ওই নেতা এবং দাদার কথা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কিন্তু বিগত দিনের ইতিহাস থেকে আমরা শিক্ষা নেইনি যে নেতাদের কথার আইন যে এক নয়, এবং তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। এবং আসামের মতো ঘটনা থেকেও আমাদের মানুষ শিক্ষা নেয়নি, বাংলার মানুষ শিক্ষা নেয়নি, নিল না। এবং বিহারে যে SIR যেটা হচ্ছে, তার যে কি পরিণতি, সেটা বাংলায় হলে সেটা যে একটা মহামারী আকার ধারণ করবে, আমাদের বাঙালি আমরা কেউ এটা বুঝতে পারছি না। কোনো মানুষ যদি জেগে ঘুমায় তাহলে সেই মানুষকে তো বাঁচানো সম্ভব নয়, কিভাবে আপনি বাঁচাবেন? তারপরে আমাদের যারা এই বিষয় নিয়ে চর্চা করে, আমি বলবো ইমিডিয়েট যাই হোক, সুকৃতিদা যেভাবে বলুক আর মানিক দ্বারা যেভাবে বলুক, আলটিমেট আমরা এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছি না। আর আমরা আবেদন করে নাগরিকত্ব কেন নেব? আমার পূর্বপুরুষরা এই স্বাধীন ভারত তৈরি করবার জন্য লড়াই করেছিল, রক্ত দিয়েছিল। আমরা এতদিন ধরে এখানে বসবাস করছি, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, জমির দলিল, চাকরি বাকরি করছি। আমরা আবেদন করে নাগরিকত্বটা কেন নেব? আমরা আবেদন করে নাগরিকত্ব চাই না। এই প্রশ্নে সকলকে সোচ্চার হতে হবে। আর একটা গ্রুপ পথে নেমে পড়েছে, তারা বলছে অন্তত যে কজনকে বাঁচানো যায় আবেদনের মাধ্যমে তারা নাগরিকত্বটা নিক। তারা খানিকটা বিজেপি ঘাসা। কিন্তু গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছেন
যে মরি যদি সকলে একসঙ্গে মরবো, বাঁচি যদি সকলে একসঙ্গে বাঁচবো। আজকে কিছু মানুষ নাগরিকত্ব পাবে না, এবং বিষয়টা দেখুন, হয়তো ওই পরিবারের ছেলে পেল, বৌমা পাবে না, বউ ওই পরিবারের গার্জিয়ানটা পেল, তার বউটা পাবে না। তো এই নাগরিকত্ব নিয়ে আমাদের কি হবে? তাহলে যারা প্রভোগ করছে কিছু মানুষকে এই নাগরিকত্বের ফর্ম ফিল আপ করছে, তারা আলটিমেট এই আন্দোলনটাকে ভেঙে দিতে চাইছে, নষ্ট করতে চাইছে। কিছু মানুষ লাগাতার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা এই কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু আমাদেরও কিছু মানুষ তার ধারাবাহিকভাবে কাউন্টারটা করা উচিত বলে আমি মনে করি। এবং এদের ক্ষমা করবে না যে মানুষগুলো আজকে নাগরিকত্বের আবেদন করতে বলছে। আবেদন করলে হয়তো বর পেল, বউ পাবে না, ছেলে পেল, বৌমা পাবে না, এইরকম একটা জায়গায় কিন্তু আছি আমরা এই আইনের মধ্য দিয়ে। তাহলে যারা আমাদের ইনসিস্ট করছে আবেদন করবার জন্য, তারা কিন্তু এই জাতির শত্রু, বাঙালির শত্রু, দেশভাগের বলে ছিন্নমূল উদ্বাস্তু সমস্ত মানুষের শত্রু। এদের বিরুদ্ধে আমাদের কিন্তু একসঙ্গে সংঘবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং এই গ্রুপকে যদি ঠেকানো না যায়, তাহলে আমাদের আরো বড় ক্ষতি হবে বলে আমার ধারণা। আর একটা জিনিস আমার মনে হয়েছে, ঠাকুর গুরুচাঁদ বলেছিলেন 1919 সালে, শতবর্ষ পরে মোর মনে এই হয় স্বাধীন ভারত গড়িবে নিশ্চয়। 1919 সালে এই কথাটি বলেছিলেন। আজকে আমরা হাতে নাতে সেটা প্রমাণ পাচ্ছি। যারা এতদিন আমরা স্বাধীন ভারতের একজন নাগরিক হিসাবে মনে করছিলাম, আজকে আমরা বুঝতে পারছি গুরুচাঁদের সেই কথার কতটা যথার্থ। আমরা ভারতবর্ষে আজকে আর কেউ স্বাধীন ভারতের নাগরিক নই, আমরা একজন পরাধীন নাগরিক হতে চলেছি। অতএব এই আন্দোলনটা, এই লড়াই আন্দোলনটা ভারতবর্ষের আপামর প্রান্তিক মানুষের স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনটা শুধু ঘরে বসে করলে হবে না, সেমিনারটা প্রয়োজন আছে, কিন্তু জঙ্গি আন্দোলন, করেঙ্গে আর মরেঙ্গে, বাঁচবো অথবা মরবো, এইরকম ধরনের কঠিন লড়াইতে না যেতে পারলে, শুধু ঘরে বসে সেমিনার আলোচনা সভা করলে কিন্তু হবে না। পথে নেমে, রাস্তায় নেমে কিন্তু আন্দোলনে, প্রতিবাদে আমাদেরকে সামিল হতে হবে। কারণ কোটি কোটি মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় নির্বিশেষে কোটি কোটি মানুষ ভারতবর্ষে আবার বেনাগরিক হবে, কৃতদাস হবে। গোলাম তৈরি করবার একটা পাকাপাকি রাস্তা বিজেপি গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে। অতএব এই কোটি কোটি মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে ওই স্বাধীনতা আন্দোলনের মতো রাতে বিকেলে পাড়া গায়ে ছোট ছোট সভা করে ঘরে ঘরে আমাদের এই বার্তাটা পৌঁছে না দিতে পারলে, অর্থাৎ মানুষকে যদি আমরা সজাগ না করতে পারি, ভাই এই বিপদ তোমার সম্মুখে দোরগোড়ায়, তাহলে সেই মানুষটা কেন আন্দোলনে নামবে? অতএব আমাদের ঘরে ঘরে পৌঁছে যেতে হবে, পাড়ায় পাড়ায় মিটিং করতে হবে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হাটে বাজারে পথসভা করতে হবে। এবং তার জন্য আজকে আমি এই সভা থেকে বলবো, আমি সুকেশ চৌধুরী বলছি, আমি আমার বউকে পরিষ্কার বলে দিয়েছি, যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, আমার বউটাকে উকলাতি পড়াচ্ছি, প্রায় ফাইনাল ইয়ার, আমার একটা মেয়েটাকে নিয়ে হয়তো করে কমবে খেতে পারবে। আমি বলে দিয়েছি আমাকে ছেড়ে দাও, আমি এই কোটি কোটি মানুষকে বাঁচাবার জন্য আমি বলিদান দিতে প্রস্তুত। পুনরায় স্বাধীনতা সংগ্রামের মতো ওই কঠোর কঠিন সংগ্রামে অবতীর্ণ হতে হবে, না হলে বিকল্প কোনো পথ নেই। তো এই বলিদান দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত, এই সংকল্প যদি না নিতে পারি, তাহলে এই আলোচনা সমালোচনা খালি খালি করে কোনো লাভ নেই। এরকম কঠোর কঠিন জায়গায় যেতে হবে। ওই গায়ে দিয়ে তেল ঝরবে, সাদা জামা পরে, টাই পরে এসে আন্দোলন হবে না। কঠোর কঠিন জঙ্গি আন্দোলনে নামতে হবে যদি এই কোটি কোটি মানুষকে বাঁচাতে চাই, না হলে বিকল্প কোনো পথ নেই। এবং সর্বে অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। মতুয়া মহাসংঘ মমতা ঠাকুর তিনি উদ্যোগ নিয়েছেন, আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনের চিন্তা ভাবনা করছেন। আমি সকলকে আহ্বান করব, সকলে সম্মিলিতভাবে যার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আমাদের সংঘবদ্ধভাবে আন্দোলনে কিন্তু নামতে হবে। ছোট ছোট সংগঠন, আজকে আমরা সেমিনার করছি, বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় করছে, করুন, কিন্তু ফাইনালি সংঘবদ্ধভাবে একটা কঠোর কঠিন আন্দোলনে নামতে হবে, না হলে আমরা এই মানুষগুলোকে বাঁচাতে পারবো না। এবং এই মানুষগুলোকে বাঁচানোর জন্য যদি শহীদ হতে হয়, এখানে অনেক বাবুরা বসে রয়েছে, তাদের বউ চাকরি করে, ছেলে মেয়ে চাকরি করে,
তারপরও এত মোহ কিসের ভাই? খালি বক্তব্য আর ভাষণ। বক্তব্য ভাষণ দিয়ে সমাজ বদলানো যায় না, তার প্রয়াসটা দরকার। মাটিতে নেমে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, না হলে হবে না। আমি সুকৃতিদাকে বলবো এবং এখানকার যারা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন, এই সভা থেকে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটাকে আপনারা গ্রামে গঞ্জে পাড়ায়, আমি যতক্ষণ না ঘুমাই ততক্ষণ আমার এইটা নিয়ে টেনশন হয়। ঘুম থেকে ওঠার পর থেকে যতক্ষণ না ঘুমাই এইটা নিয়ে আমার চিন্তা ভাবনা চলতে থাকে। গুরুচাঁদ ঠাকুর আর একটা কথা বলছিলেন, কোনো কিছুকে কার্যকারী করতে হলে ভাবিলে ভাবনা সিদ্ধি, পারিলে ভাবিতে। একটা জিনিস নিয়ে যদি আপনি অহরহ 24 ঘন্টা ভাবেন তবেই তার কার্যকারিতা সম্ভব। এই মিটিং এ আসলেন, সুকৃতি তার বক্তব্য, অনেক বক্তার বক্তব্য শুনে গেলেন, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, ওসবে কাজ হবে না। ভাবতে হবে, ভাবলেই তার একটা রাস্তা কিন্তু বেরোবে। দিন রাত 24 ঘন্টা ভাবলেই তবে এই ভাবনার মধ্যে দিয়ে একটা সঠিক রাস্তা বেরোবে। তাই ভাবুন, শুধু এই বক্তব্য শুনে গেলে হবে না। আর যেটা বলছিলাম, সুকৃতিদা যেটা বলছিল, এই আন্দোলনগুলো আমরা এই ইনডোর প্রোগ্রামের সাথে সাথে আগামী দিনে কি করে আউটডোর প্রোগ্রাম, অর্থাৎ প্রকাশ্য সমাবেশ, পথসভা হোক, ছোট ছোট জনসভা হোক, হ্যান্ডবিল তৈরি করা হোক, একেবারে নেমে পড়তে হবে কাঁচা দিয়ে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। এবং সর্বশেষ একটা বৃহত্তর আন্দোলনের রাস্তায় আমাদের নামতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। বিহারে যদি একবার নাম বাদ, ধরুন আসামে যে ঘটনা ঘটেছে, যাদের নাম বাদ পড়ে গেছে, সেই মানুষগুলোকে আপনি কি করে বাঁচাবেন? সে তো আরো কঠিন সমস্যা। অর্থাৎ বিপদে ঢোকার আগে যদি একটা গণ আন্দোলন করে তাদের এই সিদ্ধান্তকে যদি আমরা রুখে দিতে পারি, তাহলেও কিন্তু অনেকটা আমাদের এই আন্দোলনের সফলতা পাবে। তাই খুব বেশি দেরি না করে পারস্পরিক আলোচনা করুন, সমস্ত গণসংগঠনের সঙ্গে কথা বলুন, এবং সকলকে নিয়ে সমস্ত গণসংগঠনই একটা যৌথ মঞ্চ, মতুয়া মহাসংঘ সহ আরো যত গণসংগঠন আছে, একটা কথা অস্বীকার করার জায়গা নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডাক দিলে অন্তত কিছু মানুষ, 2, 4, 5, 10 হাজার মানুষ কিন্তু আসে, যেটা অনেক গণসংগঠনরা পারে না। তাই মতুয়া মহাসংঘকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে সকলে মিলে একটা যৌথ মঞ্চ তৈরি করুন, এবং এই আইনের সামান্য কিছু ফারাক, কিছু মত পার্থক্য, এইগুলো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দূর করে সংঘবদ্ধভাবে রাস্তায় নামুন, মিলিতভাবে রাস্তায় নামুন। এবং যেটা বলছিলাম, ছোট ছোট পথসভা, ছোট ছোট ঘরোয়া মিটিং, হ্যান্ডবিল, বিধানসভা অভিযোগ, পঞ্চায়েত হোক, এইভাবে ধরে ধরে আমরা শুরুটা করি। এবং যে কথাগুলো শুনে গেলেন, এই কথাগুলোকে কার্যকারী করার জন্য আপনারা প্রত্যেক সংগঠন দায়িত্ব নিয়ে নিজেদের এলাকায় ছোট ছোট মিটিং করুন, না হলে কিন্তু এই জায়গা থেকে বাঁচবার কোনো পথ নেই। আর আমাদের মানুষ এখনো ভাবছে কি হবে, অত মানুষ তাড়ানো যায় নাকি, অত মানুষের বেনাগরিক হয় নাকি? আরে আসামে 14 লক্ষ মানুষকে বেনাগরিক করে দিল, তারপর ওই বাঙালি এবং বাংলার মানুষ এরা এইসব কথাবার্তা বলে, এগুলো সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না ভাই। যারা এসেছেন সকলকে বলবো, ডু আর ডাই, এই সংকল্প নিয়ে যদি এখান থেকে যেতে পারেন, এবং পাড়ায় পাড়ায় গিয়ে এখান থেকে যে সিদ্ধান্ত হবে, ঘরে ঘরে, গুরুচাঁদ ঠাকুর বলেছিল না, সভা করো, প্রভুজি হাকিল, সভা করো, ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন হলো। আরে সেই জায়গায় এসেছে, ঘরে ঘরে আন্দোলন সংগঠিত না করলে হবে না। শুধু কি হল যেন, কৃষ্ণপদ মেমোরিয়াল হলে হবে না, পাড়ায় যেতে হবে। গুরুচাঁদ ঠাকুর সেদিন গান্ধীজিকে বলেছিল না, ভারত পল্লীর দেশ, পল্লী যদি জাগে তবে ভারত জাগবে। ওই গ্রামের মানুষকে যদি সজাগ না করা যায়, সচেতন না করা যায়, শুধু এই বাবু গোষ্ঠীরা এই আন্দোলন করে, এই মিটিং সিটিং করে কিছু করতে পারবে না। ওই সাধারণ মানুষগুলোকে বোঝাতে হবে, তারা যেদিন পথে নামবে সেদিন এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেবে, এবং সেদিন আপনার আমার মুক্তি ঘটবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।